আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশ আবার ঘটনাবহুল দিন কাটাচ্ছে। উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা যমুনায় গিয়েছিলেন, তিনি ডক্টর ইউনূসের সাথে সরাসরি কথা বলেছেন এবং সেটি নিয়ে আমি আজকের আগের এপিসোডে বলেছি যে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা অগ্রহণযোগ্য। তার উত্তরে ডক্টর ইউনূস 1 মাসের সময় চেয়েছেন এবং বলেছেন 1 মাসের মধ্যে তিনি চেষ্টা করবেন সবকিছু ঠিক করে দিতে। সেনাবাহিনীর পক্ষ থেকে সেই সেনা কর্মকর্তা তখন জানিয়েছেন, আপনি 1 মাস সময় পাবেন কিনা সেটা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারপরেই 3 দলের সাথে আলাদা আলাদা করে ডক্টর ইউনূস মিটিং করেছেন, বিএনপি, জামায়াতে ইসলাম এবং শিশু পার্টি এনসিপি। 3টি দলের সাথেই ডক্টর ইউনূস একই কথা বলেছেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, দলগুলো বের হবার পরে মিডিয়ায় যে কথা বলেছেন সেটা তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে বলেছেন। অনেক কিছুই আসলে ভেতরে আলোচিত হয়নি, ভেতরে খুব কনক্রিট আলোচনা হয়েছে। মূলত ডক্টর ইউনূসের পক্ষ থেকে, যেহেতু সেনাবাহিনীর কাছ থেকে তিনি একটা মেসেজ পেয়েছেন এবং তিনি 1 মাস সময় চেয়েছেন, যে সময়টা তাকে দেওয়া হবে কিনা সেটা ইনশিওর করা হয়নি, সেই প্রেক্ষিতে ডক্টর ইউনূস কিছু কথা বলেছেন। 3টি পার্টিকেই একই রকমের কথা বলেছেন। সেই কথাগুলো আমি আমার মতো করে বলছি। ও মানে আই হ্যাভ প্যারাফ্রেজড যাকে বলে আর কি। ডক্টর ইউনূস বলেছেন, আপনাদের সহযোগিতা করতে এসেছিলাম, কিন্তু আপনারা অনৈক্য বিভেদের মধ্য দিয়ে যে পরিস্থিতির সৃষ্টি করেছেন তা আমাকে পীড়িত করেছে। এই পীড়াটাই আমাকে বাকি জীবন তাড়িয়ে বেড়াবে। আমি তো আমার সর্বোচ্চ ঝুঁকিটাই নিয়েছিলাম। অর্থাৎ ডক্টর ইউনূস একদম ভেঙে পড়েছেন। যেভাবে আপনারা তো জানেন, আমার চাইতে ভালো জানেন, যেভাবে দেশ চলছে এটাকে দেশ চলা বলে না। আজকে এনসিপি সবাই মুখ খুলে ফেলেছে, মানে লাল বদরাই আজকে বলছে যে দেশ পরিচালনায় ডক্টর ইউনূস সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। কেউ একজন বলেছে ডক্টর ইউনূস নপুংসক এবং নানান নানান বিশেষণে তাকে মানে অভিহিত করা হচ্ছে, যেটা আসলে ডক্টর ইউনূসের মতো মানুষ যারা নিজেদের ইমেজের ব্যাপারে খুব কনসার্ন এবং যারা তাদের পাবলিক রিলেশনস এর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেন, সেরকম একটা মানুষ সারা জীবনে যা অর্জন করেছেন আজকে সবকিছু তিনি হুমকির মুখে ফেলেছেন এই সামান্য অবৈধ একটা পদ দখল করতে গিয়ে। এবং তিনি বাংলাদেশের মতো একটা দেশকে একদম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। তিনি আরো বলেছেন, আমার উপরে ইনক্লুসিভ, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন করবার জন্য প্রচন্ড চাপ রয়েছে। আপনারা যেভাবে ভাবছেন যে ইচ্ছে মতো যাকে তাকে বাদ দিয়ে আপনার একটা নির্বাচন করে ফেলবেন, সেটা সম্ভব হয়তো হবে না। পুরো পরিস্থিতির এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর ইউনূস রীতিমতো হতাশায় ভুগছেন এবং এক ধরনের আত্মসমর্পণও তিনি করে ফেলেছেন। আমি আরেকটি সূত্রে জেনেছি যে তিনি আসলে তার সেফ এক্সিটটা নিয়ে ভাবছেন এবং তিনি কোথায় যাবেন, কোন দেশে যাবেন। প্যারিস তাকে জায়গা দেবে না, ফ্রান্স তাকে জায়গা দেবে না, মোটামুটি জানিয়ে দিয়েছে। তারপরেও তিনি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন এবং গতকাল এই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা দেখা করার পরে তিনি আসলে বলা যায় যে ভেতরে ভেতরে খুব ভেঙে পড়েছেন। আমার যে সূত্র ওই মিটিং এ উপস্থিত ছিল, তিনি আগেও আমাকে জানিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না কিংবা হতে দেওয়া হবে না। এই যে হতে দেওয়া হবে না, এইটার কারা কারা, এটার সাথে জামাত জড়িত, এটার সাথে এনসিপি জড়িত। আবার বর্তমানে যেভাবে নির্বাচনটা তারা করতে চাচ্ছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে, 14 দলকে বাদ দিয়ে, সেটি এই যে ইনক্লুসিভ না করা এক্সক্লুসিভ ইলেকশন, সেটি আবার হতে দেবে না। সেখানে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররাও আছে, ইনক্লুডিং আমাদের প্রতিবেশী দেশটা। সুতরাং এই অবস্থায় আমার সূত্র সর্বশেষ আমাকে জানালো যে আমাদের জন্য ভালো কিছু হচ্ছে না।
আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে কিনা আমি জানি না। আপনাদের মানে আমাদের, তার মানে ইনুসদের জন্য ভালো কিছু হচ্ছে না, ইনুসের প্রতিপক্ষ যারা আছে তাদের জন্য ভালো কিছু আছে কিনা সেটা তিনি জানে না। তো এদিকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা হচ্ছে, এবং জামাতের একজন থিঙ্ক ট্যাঙ্ক আমাকে বলেছেন যে সেনাবাহিনীকে আসলে বিশ্বাস নাই, তাদের বন্দুকের নল কখন যে কার দিকে ঘুরে যায় সেটা ঠিক নাই। এবং কালকে আপনারা খেয়াল করেছেন যে যারা ইউনূসের সমর্থক বা লাল বিপ্লবের সমর্থক তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীকে প্রচন্ড কড়া ভাষায় আক্রমণ করেছেন। সুতরাং এবং সেনাপ্রধান ওয়াকারের উপরে স্পষ্ট চাপ রয়েছে সেনাবাহিনীর ভেতর থেকে, দেশের ভেতর এবং বাইরে থেকে, যে এই মুহূর্তে যা করণীয় দেশের এবং মানুষের স্বার্থে সেই ভূমিকাটি জেনারেল ওয়াকার যেন রাখেন। যদি তিনি সেটা না রাখেন তাহলে ওয়াকারের ফেট নিয়েও হয়তো আমাকে খুব তাড়াতাড়ি আরেকটা পর্ব করতে হবে। হতাশ বিএনপির হতাশা আরো এক দফা বাড়ালো অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ। একদিন আগেই তারেক রহমান হতাশা লুকাতে না পেরে বলেছিলেন, এমন তো হওয়ার কথা ছিল না। সেদিনই আবার জামাত নেতা আব্দুল্লাহ তাহের বিএনপিকে আলোচনায় বসতে প্রস্তাব দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ বিএনপিকে কাঁচা গায়ে নুনের ছিটা দিতেই রুখে নিলেন জামাতের সেই প্রস্তাব। উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে জানা গেল, রাজনীতির খেলার মাঠে অধ্যাপক আলী রিয়াজ যে গিট্টুটি লাগিয়ে দিয়েছেন সেটি ছোটাতে হবে রাজনৈতিক দলগুলোকে। এতদিন ঐক্যের নামে তামাশা খেলায় ম্যাচ রেফারি ছিলেন অধ্যাপক ইউনূস, আর খেলা চালাতো আরেক রেফারি আলী রিয়াজ। ঐক্যবদ্ধ কমিশনের নামে ছিল বড় এক খেলার মাঠ। এবার বিএনপিকে সরকার জানিয়ে দিয়েছে, নতুন খেলায় না থাকবে মাঠ, না থাকবে রেফারি, যেমন খুশি তেমন সাজোর মতো খেলায় নিজেদেরকে ঐক্যে পৌঁছাতে হবে। চোখে সর্ষে ফুল দেখতে পাওয়া বিএনপি আপাতত দিশেহারা। দিশা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে পাড়ি দিয়েছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। ঘরের হতাশা যাতে মাঠে ছড়িয়ে না পড়ে সেজন্য দিয়েছে দাবার দুর্বল চাল। আকস্মিকভাবে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যেখানে নির্বাচন নিয়ে কাটছে না অনিশ্চয়তা, তৃণমূলে বাড়ছে দলীয় সংঘাত, সম্ভাব্য জোট শরিকদের আসন ছাড় নিয়ে বিভিন্ন জায়গায় চলছে রক্তারক্তি। সেখানে দলীয় প্রার্থী ঘোষণায় এই কৌশল বিএনপিকে রাজনীতির মাঠে বাড়তি কোনো সুবিধা দেবে নাকি তফসিল ঘোষণার অনেক আগেই প্রার্থী ঘোষণার সুযোগ পাবে প্রতিপক্ষ? সূত্রগুলো বলছে, বিএনপির নাকের জল চোখের জল এক করার মিশনে নেমেছে সরকার একটি পক্ষ ও জামাত ইসলামী। 6 মাসে বহু নাটকের পর জুলাই সনদ নিয়ে জামাত এবং এনসিপির রেসিপি মেনেই বাস্তবায়নের সুপারিশ দেয় ঐক্যমত্য কমিশন। 28 অক্টোবর এই সুপারিশ জমা পড়ার পরে বেজে ওঠে নতুন রাজনৈতিক দামামা। দেখা যায় বিএনপি সহ সব দলের আপত্তির অংশ পুরোপুরি উধাও করে দিয়ে নিজের হাসির সংবিধান গণভোটে পাঠানোর সুপারিশ করেছেন আলী রিয়াজ। সেই সঙ্গে কিংস পার্টিকে সামনে রেখে অধ্যাপক ইউনূসের মাধ্যমে কথিত সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব করা হয়। জামাতকে তুষ্ট রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের অপশনও রাখা হয়েছে। ঐক্যমত্য কমিশনের এই সুপারিশে মাথায় আকাশ ভেঙে বিএনপি এখন দিশেহারা। যে দলের মহাসচিব সনদ পর কুর্নিশ ঠুকেছিলেন অধ্যাপক ইউনূসকে, তিনিই তোলেন প্রতারণা করার অভিযোগ। এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্ঠেও শোনা গেছে স্পষ্ট হতাশা। কোনো ধরনের রাগ ঢাক না রেখেই তারেক রহমান বলেন, যথাসময়ে কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না। বিএনপি নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে জানা গেছে, ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বিষয়ে এখন দলটির নীতি নির্ধারকরা মোটামুটি নিশ্চিত। এই অবস্থায় করণীয় কি হতে পারে তা ঠিক করতে জরুরি তলবে লন্ডনে উড়ে গেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি যখন দিশেহারা তখন পোয়াবারও অবস্থানে আছে জামাত। দলের নেতারা সংকটের সব দায়ে চাপাচ্ছেন বিএনপির উপর। শুধু জামাতই নয়, শিবিরের নেতৃত্বাধীন ডাকসু নেতারাও কথা বলতে শুরু করেছেন। পরিস্থিতির ঘনঘটায় নাকাল বিএনপির সামনে নতুন বজ্রপাত হিসেবে এসেছে অন্তর্বর্তী সরকারের ঘোষণা। মিত্র রাজনৈতিক দলগুলোকে এবার নামানো হচ্ছে গ্লাডিয়েটর ভূমিকায়। 15 মাস ধরে মল্লযুদ্ধের সব আয়োজন শেষ করে ঘোষণা করা হয়েছে 7 দিনের সময়সীমা। বলা হচ্ছে, সংকট সমাধানের কোনো দায় নেবে না, 1 সপ্তাহের মধ্যে দলগুলোকে নিজেদের উদ্যোগে সমঝোতায় আসতে হবে। এর মধ্যে তারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারলে
সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবাইকে ঘটা করে জানিয়ে ৩রা নভেম্বর জরুরি সভা করে উপদেষ্টা পরিষদ। বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়ে ব্যাপক গুঞ্জন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন নির্বাচনের নির্দিষ্ট তারিখ এবং জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে যাচ্ছে। তবে সব গুঞ্জন যমুনার জলে ভাসিয়ে গ্ল্যাডিয়েটরের মল্লযুদ্ধের সূচি ঘোষণা করেন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, উপদেষ্টা পরিষদের একটি সূত্র বলছে সরকার এখনো চূড়ান্ত হুইসেল বাজাতে চায় না, তারা আরো বেশ কিছুদিন খেলাতে চায় বিএনপিকে। এর আগে বলটা কখনো বিএনপির কোর্টে, কখনো জামাতে ইসলামের কিংবা কখনো এনসিপির কোর্টে ঠেলে দিত। সেই খেলার মাঠ ছিল জাতীয় ঐক্যমত্য কমিশন নামে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অদ্ভুত এক কমিশন, যার কাজ ছিল যত ধরনের অনৈক্য তৈরি করা যায় সে চেষ্টা করা। এবার আর সরকার খেলার মাঠ রাখেনি, কারণ খেলার মাঠের অবস্থা একেবারে সঙ্গীন করে দিয়ে মার্কিন অধ্যাপক আলী রিয়াজ সরে গেছেন। জনশ্রুতি আছে তিনি ফিরে গেছেন নিজের নিরাপদ স্থল যুক্তরাষ্ট্রে। প্রশ্ন হলো, মাঠ ছাড়া খেলার অর্থটা তাহলে কি? ডক্টর আসিফ নজরুল বলছেন দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী 1 সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ প্রস্তাব দিতে আহ্বান জানানো হয়েছে। প্রশ্ন ছিল সে আলোচনায় কি সরকারের কোনো ভূমিকা থাকবে? আসিফ নজরুলের উত্তর ছিল না, এবার আর সরকার কোনো ভূমিকা রাখবে না, বরং দর্শক হয়ে মজা দেখবে রাজনৈতিক দলগুলো কি করছে। তবে রাজনৈতিক দলগুলো যদি কোনো একক প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছতে না পারে, তাহলে গণভোটের বিষয়ে সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ পিলো পাসের খেলা এবার রাজনৈতিক দলের দিকে বালিশ ঠেলে দিল অধ্যাপক ইউনূসের সরকার। সেই বালিশটি আদৌ অক্ষত অবস্থায় সরকারের কাছে আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম, কারণ এরই মধ্যে নাম সর্বস্ব দলগুলো খেলার মাঠের বাইরে বিতাড়িত হয়েছে, আর মাঠে যারা আছে তাদের সরকারের দিকে ফিরে তাকানোর ফুরসত নেই। নিজেরাই একে অন্যকে ধরাশয়ী করতে মরিয়া। এর মধ্যে আবার বিএনপির বিরুদ্ধে একজোট জামাত এবং অধ্যাপক ইউনূসের কৃপাধন্য কিংস পার্টি এনসিপি। দর্শক, গত 6 মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে অধ্যাপক আলী রিয়াজের বাহিনী এই ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিলেন। নিজেদের পছন্দসই দল নিয়ে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ খরচ করে অনেকের গিট্টুটা ভালোভাবে বাদিয়ে দিয়ে ঐক্যমত্য কমিশন বিচার মানে তালগাছ রামার টাইপের একটি সুপারিশ জমা দেয়। সেই সুপারিশের প্রস্তাবগুলো নিয়ে যত বিপত্তি। এখন সরকার বলছে সরকারের বেঁধে দেওয়া গিট্টুর প্যাচগুলো খুলতে হবে রাজনৈতিক দলগুলোকেই। তার জন্য নিজেদের উদ্যোগে নিজেদের আলোচনা করে সমাধানে পৌঁছাতে হবে। হঠাৎ করে রাজনৈতিক দলগুলোর মধ্যকার এই যে আলোচনার মাধ্যমে সমাধানের কথা, সেই ধারণা উপদেষ্টা পরিষদ পেল কোথায়? ২রা নভেম্বর জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর এক অনুষ্ঠানে দেশের পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলতে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। তার কয়েক ঘন্টা পর অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদ জামাত ইসলামী সুরে কথা বললেন। সেটি অবশ্য আসিফ নজরুল সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন। বলেছেন একটি রাজনৈতিক দল একদিন আগেই এমন প্রস্তাব দিয়েছে। প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দলের অনানুষ্ঠানিক প্রস্তাব মেনে সরকার যদি শর্ত চাপিয়ে দেয়, তাহলে এতদিন জাতীয় ঐক্যের নামে তামাশা কেন করলো? আবার সরকারকে এমন প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ দিতেও দেরি করেননি জামাত নেতা আব্দুল্লাহ তাহের। ৩রা নভেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি নির্ধারণে বাংলাদেশ খেলাফত মজলিস অফিসে 8 দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে জনাব তাহের বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রেফারির ভূমিকা থাকতে হবে। তার মানে নিজেদের পছন্দসই রেফারি আগে থেকে ঠিক করে নিয়েছে জামাত ইসলামী। একদিন আগে জামাতের দেয়া প্রস্তাবের সমর্থনে কাজ করার বিষয়টিও তিনি তুলে ধরেছেন। তবে জামাত ইসলামী চায় অধ্যাপক ইউনূসই এই ঐক্য তামাশা খেলার শেষ বাঁশিটা বাজাক। সূত্রগুলো বলছে রাজনীতির খেলার মাঠে বিএনপির অবস্থা এখন দুগ্ধপোষ্য শিশুর মতো হয়ে গেছে। এনসিপির পক্ষ থেকে এরই মধ্যে বেশ কয়েকবার জানিয়ে দেওয়া হয়েছে তারা অধ্যাপক ইউনূসের কথিত সাংবিধানিক আদেশ চায়। সেই সঙ্গে জুলাই সনদের নামে আলী রিয়াজের হারটারু সংবিধানে তাদের একমাত্র আস্থা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ২রা নভেম্বর বরিশালে এক অনুষ্ঠানে বলেন জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে
গণভোটের আদেশ জারি করতেই হবে। অবশ্যই সেটি ডক্টর ইউনূসকে করতে হবে। অন্যদিকে ফেব্রুয়ারির আগে গণভোটের বিষয়ে এক চুলও ছাড় দিতে রাজি নয় জামাত। বিএনপিকে সব ধরনের চাপে রাখতে চায় দলটি। গণভোট কখন হবে, কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে, পিআর পদ্ধতি নিয়ে বিএনপি যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলোতে তাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চায় জামাত ইসলামী। দলটির সিনিয়র নেতারা মনে করেন এটি করা গেলে ভোটের আগে বিএনপিকে নৈতিকভাবে পরাজিত করা যাবে। এতদিন যে ভোট হতে দেরি হলো, দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল তার জন্য সরাসরি বিএনপিকে দায়ী করা যাবে। মানে জামায়াত ইসলামী নির্বাচনের আগে প্রমাণ করতে চায় বিএনপি সংস্কার চায়নি, তারা শুধু ক্ষমতায় যেতে চেয়েছে। জামাতের একাধিক সূত্র বলছে বিএনপি যে কোনো মূল্যে সব ধরনের ছাড় দিয়ে নির্বাচন চায়, কিন্তু ভোটের আগে জামাত ইসলামী এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে সব ধরনের অচল অবস্থার জন্য বিএনপিকে দায়ী করা যায়। সেলোকে জামাত পাশে পাচ্ছে সমমনা ইসলামী দলগুলোকে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা জামাত ইসলামী সহ 8টি ইসলামী দল 6 নভেম্বর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিবে। দর্শক, এই 5 দফার দাবি পূরণ করে নির্বাচন হতে হলে 2026 কেন 2028 সালের ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কিনা তা নিয়ে আকাশ সমান সন্দেহ আছে। বিএনপি ও এনসিপি সূত্রে জানা গেছে পর্দার আড়ালে বিএনপির সাথে সরকারের কিংস পার্টি এনসিপির আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। কয়েকদিন আগে এনসিপি নেতাদের জুলাই সনদ নিয়ে গলার সুর ছিল বেশ চড়া। বিএনপিকে নিয়ে ছেলে খেলা মন্তব্যে দলটির নেতাদের কে কাকে ছাড়িয়ে যাবে তা নিয়েছিল প্রতিযোগিতা। তবে পর্দার আড়ালের সমঝোতার কারণে সে সুর পাল্টে যেতে শুরু করেছে। এখন তারা দোষ দিচ্ছে সরকারের ভিতরে একটি পক্ষকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, ওই পক্ষটি ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে। এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে। জনাব আক্তারের দাবি, যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো 1 সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপলুডু খেলছে। তিনি বলেন, আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার 3-এর ঘরে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরো ঘনীভূত হচ্ছে বলে মনে করে এনসিপি। দর্শক, বিএনপিকে এখন ঘিরে ধরেছে চতুর্মুখী সংকট। নির্বাচন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের শঙ্কা, তবে এরই মধ্যে দাবার ছকের দুর্বল চাল দিয়ে বাজিমাত করার স্বপ্ন দেখছে দলের কেউ কেউ। জরুরি সলা পরামর্শ করতে সালাউদ্দিন আহমেদ যখন লন্ডনে, ঠিক তখন ঢাকা থেকে 237 আসনে দলের প্রার্থী ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের 300 আসনের মধ্যে 63টি আসন ফাঁকা রেখেছে বিএনপি। ধারণা করা যায় এসব আসনের সম্ভাব্য জোট সঙ্গীদের ছাড় দেয়া হতে পারে, তবে ছাড় দেয়া আসনের কোনোটিতেই সম্ভাব্য জোট সঙ্গী দলের প্রার্থীরা সুবিধা পাবেন এমন সম্ভাবনা নেই। যেমন ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনটি ফাঁকা রাখা হয়েছে। এখানে মনোনয়ন পেতে আগ্রহী গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, তবে ইতিমধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। আবার পটুয়াখালীর 3 আসনটি চান গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। সেখানেও রয়েছে বিএনপির শক্তিশালী একাধিক মনোনয়ন প্রত্যাশী। কয়েক মাস আগে নিজ এলাকায় বিএনপি নেতাকর্মীদের হাতে অবরুদ্ধ হতে হয় নূরকে। এরই মধ্যে মাদারীপুর, চট্টগ্রাম সহ বেশ কয়েক জায়গায় বিএনপির বিক্ষুব্ধ নেতা ও সমর্থকেরা সহিংসতায় নেমে পড়েছে। যে আশঙ্কা করা হচ্ছিল সে বিপদে পড়তে শুরু করেছে দলটি। শুধু জোট সঙ্গীদের জন্য আসন ছাড় নয়, বিভিন্ন এলাকায় আগাম প্রার্থী ঘোষণার ফলেও বিপদে পড়তে পারে বিএনপি। বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র অথবা বিএনপির প্রতিপক্ষ দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়ার জন্য যথেষ্ট সময় পাবেন। এর ফলে ভোটের মাঠ বিএনপির জন্য আরো কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন দলেরই প্রভাবশালী একটি অংশ। এই অংশটি মনে করছে একের পর এক ভুল রাজনৈতিক সিদ্ধান্তে প্রতিপক্ষের সহজ শিকার পরিণত হচ্ছে বিএনপি। দর্শক, বিএনপি নির্বাচনের স্বপ্ন ধূসর করে দেওয়ার মূল কারিগররা একের পর এক দৃশ্যপট থেকে উধাও হয়ে যাচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে ফেসবুকে। অন্যদিকে ঐক্যমত্য কমিশনের আরেক প্রভাবশালী সদস্য বদিউল আলম মজুমদার গাইছেন নিজেদের সাফাই। বলেছেন, ঐক্যমত্য কমিশন জনগণের সঙ্গে বা রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রতারণা করেনি,
একদিন সত্য বের হয়ে আসবে। প্রশ্ন হলো, কি সেই সত্য যা এখন প্রকাশ করছেন না বদিউল আলম মজুমদার? কোন হিসাব নিকাশ পূরণ হওয়ার পর জাতি জানতে পারবে সেই গোপন সত্য? বাংলাদেশের 44 জন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের কক্সবাজার ভ্রমণ নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। জল্পনার বড় কারণ, সেনাবাহিনীর ব্যবস্থাপনায় এই সফর হলেও আইএসপিআর বা সেনার আন্তঃবাহিনী সংবাদ মাধ্যম বিষয়টি সম্পর্কে কিচ্ছু জানে না বলে জানিয়েছে। এটা যে আদৌ বিশ্বাসযোগ্য নয় তা কয়েকটি তথ্য দিলে স্পষ্ট হবে। প্রথমত, যাত্রার বাহন ছিল সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি KSSA পরিবহন বিমান। সেনাবাহিনীর নিজস্ব বিমান ব্যবহৃত হচ্ছে, অথচ সেনাবাহিনী জানে না, এমন কি হতে পারে? দ্বিতীয়ত, কক্সবাজারের ইনানি বিচ এলাকায় অবস্থিত সেনাবাহিনী পরিচালিত 5 তারকা হোটেল বে ওয়াচ, সেখানে সবাই ওঠেন। এই হোটেলটি সেনা কল্যাণ ট্রাস্টের অধীন এবং এটি জুন 2024 সালে খোলা হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, হোটেলটি 2 দিনের জন্য সম্পূর্ণভাবে বুক করা হয়েছিল এবং 30 ও 31 অক্টোবরে অনলাইন বুকিং সিস্টেমে দেখা গিয়েছিল অল রুমস আর সোল্ড আউট। তার মানে হলো অন্য কোনো অতিথি এই 2 দিনে হোটেলে থাকতে পারেনি এবং সম্পূর্ণ ব্যবস্থাপনা হোটেলের ছিল এই দলটির জন্য নিবেদিত। তৃতীয়ত, হোটেল বেওয়াচ কর্তৃপক্ষ এই অনুষ্ঠান সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকার করেছে এবং হোটেলের কর্মীরাও অভ্যাগতদের নাম পরিচয় দেওয়া তো দূরের কথা, তারা তাদের নিজেদের নাম ও পরিচয় পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমকে দিতে চায়নি। চতুর্থত, পুরো হোটেলটি ভাড়া নেওয়া হয়েছে এবং 2 দিন ধরে সবার থাকা, খানাপিনা ইত্যাদি বাবদ যে খরচ হয়েছে সেটাও অভ্যাগতদের পক্ষ থেকে দেয়া হয়নি। অর্থাৎ পুরো ভ্রমণ পর্বটি যে সেনাবাহিনীর বা সরকারের স্পন্সর করা, সেটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সেনাবাহিনী স্পষ্টত বলে দিতে পারত যে এটা সামান্য সাধারণ বিষয়, এত মাথা ঘামানোর কিছু নেই, প্রাক্তনদের সম্মান জ্ঞাপনের জন্য এটি একটি সফর বলেই দিতে পারত। কিন্তু সেটা বললে আবার প্রশ্ন ওঠে, প্রাক্তনদের সম্মান জানাতে কে ছিলেন সেখানে? কাদের যাওয়া উচিত? বর্তমানদের নিশ্চয়। তাহলে বর্তমান সেনাকর্তারা কেউ যাননি কেন? তার মানে বিষয়টা দাঁড়ালো, এই প্রাক্তন সেনাকর্তারা একত্র হয়ে সেখানে ভ্রমণ করতে যাননি, গিয়েছেন কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্য কি হতে পারে সেটা দেখার চেষ্টা করব এইবার। তবে তার আগে বলি, এই সফরের পেছনে সরকারের কি কোনো উদ্দেশ্য থাকতে পারে? সরকারের উদ্দেশ্য নিয়ে বলতে গেলে আগে বলতে হয় কারা কারা ছিলেন এই সফরে। দলটির নেতৃত্ব দিয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান মিয়া, যিনি অর্ডিন্যান্স কোরের একজন সাবেক কর্মকর্তা। ইনি মোহাম্মদ ইউনূসের খুব কাছের মানুষ। বিডিআর বিদ্রোহ যে তদন্ত কমিশন বসিয়েছেন ইউনূস সরকার, ইনি তার সেই কমিশনের চেয়ারম্যান। এই কমিশন গঠনের চূড়ান্ত বিরোধী স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি তার বিরোধিতা প্রকাশ্যে জাহিরও করেছেন ইতিপূর্বে। ফজলুর রহমানকে সেই জন্যে যদি এই দলের নেতৃত্ব দেওয়াটা অন্তত ওয়াকারুজ্জামানের মতের বিরোধী, ওয়াকারুজ্জামান সেটা চাইবেন না। ফজলুর রহমান আরেকটি ব্যাপারেও বেশ নাম করেছেন, সেটি হলো 2025 সালের মে মাসে ফজলুর রহমান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য 7 সিস্টার্স নিয়ে একটি বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। তিনি ফেসবুকে লেখেন যে যদি ভারত পাকিস্তান আক্রমণ করে তবে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেয়া এবং এই দখল করতে গিয়ে চীনের সাথে যৌথ সামরিক জোট করে ব্যবস্থা নিয়ে এটা করতে হবে। এটা তার একক মন্তব্য হলেও
পেছনে আছেন স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এমন হুমকি একটু অন্য ভাষায় তিনি ইতিপূর্বে একাধিকবার দিয়েছেন। বলা বাহুল্য, সেনাপ্রধান জেনারেল জামান কিন্তু এই মতের বিরোধী। তিনি ভারতের সাথে সুসম্পর্ক রাখার কথা প্রকাশ্যে বলেছেন, একাধিকবার বলেছেন। তো এহেন ভদ্রলোক এই সফরের নেতৃত্বে, তার মানে সফরের ব্যবস্থাপনা সেনাবাহিনীর যত না, হয়তো কিছু ছিল, পরে আসছি সে প্রসঙ্গে, তবে সেনাবাহিনী বা জেনারেল জামানের যতটা না, তার থেকে এই সফরের ব্যবস্থাপনা স্বয়ং ইউনূসের পক্ষ থেকে করার সম্ভাবনা বেশি। তার মানে আইএসপিআর মিথ্যে কথা বলেনি পুরোপুরি যে সেনাবাহিনী কিছু জানে না। দলে আর কারা ছিলেন একটু দেখা যাক। জানা গেছে দলে 8 জন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, 12 জন ব্রিগেডিয়ার জেনারেল, 1 জন কর্নেল, 1 জন লেফটেন্যান্ট কর্নেল এবং 1 জন মেজর ছিলেন। আবার কিছু পরিবারের লোকজনও কয়েকজনের ছিল। এই জায়গাটায় এটাকে একটা ওই গেট টুগেদার পিকনিকের একটা ছবি দেওয়ার জন্য সম্ভবত। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম, যিনি শেখ হাসিনার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সাবেক এমপি ছিলেন, এবং বর্তমানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান, ইনি বীর বিক্রম পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জাহির, তিনি আবার ভারত সরকারের পদ্মশ্রী পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তিনি চেয়ারম্যান। তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জাহির। তার কথা তো বললামই একটু আগে যে তিনি পদ্মশ্রী পদক পেয়েছেন। একটু অদ্ভুত লাগছে না? দলের নেতৃত্বে তিনি চূড়ান্ত ভারত বিরোধী এবং ইউনূসের অত্যন্ত কাছের মানুষ, অথচ দলে রয়েছেন আওয়ামী লীগের ঘরের লোক, ভারত সরকারের পদ্মশ্রী পাওয়া। সবচেয়ে বড় কথা, এরা বীর মুক্তিযোদ্ধা। সামরিক বাহিনীর লোক না হলে এতদিনে জেলখানায় পৌঁছে যেতেন এরা, কারণ মুক্তিযুদ্ধ রিসেট বাটন পুশ করে মুছে দেওয়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন ইউনূস এবং তার চ্যাং ব্যাংরা। প্রিয় দর্শক, আপনাদের মনে কি উঠেছে এই জিজ্ঞাসা যে এই দলে কেন আওয়ামী লীগের এতজন মানুষ, কেন ভারতপন্থী এতগুলো সেনাকর্তা, এতজন সেনাকর্তা? কমেন্টস করে জানাবেন। এবার আসি কারণ অনুসন্ধান পর্বে। কেন এই সফর? যেহেতু সরকারি বা সেনা পর্যায়ে স্পষ্ট ভাষ্য নেই, একটা ঢাক ঢাক গুড় চলছে, সুতরাং জল্পনা তো থাকবেই। সেসব জল্পনার সবগুলো সত্যি হতে পারে, সবগুলো সত্যি হতে তো পারে না, তবে কিছু না কিছু জল্পনা তো সত্যি হতেই পারে। আগেই বলেছি, এটি প্রবীণ সেনাকর্তাদের কোনো অনুষ্ঠান, সম্মাননা জানাবার অনুষ্ঠান নয়, হতে পারে না, কারণ সম্মান জানাতে স্থল, নৌ, বিমান বাহিনীর কোনো প্রধান সেখানে ছিলেন না। তাহলে কেন এই হঠাৎ গোপন সফর? আমার কাছে বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো এসেছে এবং যে খবরগুলোকে আমি নিজে বিশ্বাসযোগ্য বলে মনে করেছি, সেগুলো এক এক করে বলবো। প্রথম সম্ভাব্য কারণটার পেছনে রয়েছে তুলসী গ্যাবার্ড। আমেরিকার এই খবরটির সূত্র ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে, সেখান থেকে আমার সূত্র জানিয়েছেন। আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড কয়েকদিন আগে ফোন করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। বিষয় ছিল বাংলাদেশে আইএসআই এর উপস্থিতি ও সেটা নিয়ে আমেরিকার সতর্ক বার্তা। তুলসী গ্যাবার্ড স্পষ্ট করে বলেন যে তাদের কাছে খবর আছে বাংলাদেশে পাকিস্তানের হাই কমিশন যেটা ঢাকায় আছে, সেখানে আইএসআই এর 1 ব্রিগেডিয়ার, 2 কর্নেল, 4 মেজর এবং পাকিস্তান বিমান ও নৌবাহিনীর সাপোর্ট স্টাফ সমেত আইএসআই এর অফিসিয়ালরা মোতায়েন হয়েছে। এই খবর আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই তুলসী গ্যাবার্ড বাংলাদেশের সেনাপ্রধানের সাথে কথা বলেন এবং তিনি ভারতের সাথেও, পররাষ্ট্র দপ্তরের সাথেও, সেখানে অজিত ডোভালের সাথে তিনি কথা বলেন এবং সেই কথার প্রেক্ষিতে তিনি জেনারেল ওয়াকারুজ্জামানকে জানান
যে যদি বাংলাদেশ আইএসআই এর সাথে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে, অর্থাৎ তাদেরকে যদি ফেরত না পাঠায় পাকিস্তানে, তবে বাংলাদেশের অবস্থা ইরানের চেয়েও বিপজ্জনক হয়ে উঠবে এবং দেশটিতে জিহাদি ও ইসলামপন্থী চরমপন্থী উপাদান বেড়ে গিয়ে দেশটা ছাই হয়ে যাবে। ভারত যে কোনো মুহূর্তে প্রিএম্পটিভ অ্যাটাক, অর্থাৎ আগে ভাগেই একেবারে মূলে বিনাশ করে দেওয়ার জন্য অ্যাটাক করে দিতে পারে। আবার এর ফলস্বরূপ সেনা, বিমান এবং নৌবাহিনীর প্রধানরা সঙ্গে সঙ্গে ছুটে যান ইউনূসের সাথে জরুরি বৈঠকে। নির্বাচন নিয়ে বৈঠক করতে যাননি এই বলে যে খবর এসেছে সেটা ভুয়ো। তারা ওখানে যান এবং গিয়ে ইউনূসকে বলেন অবিলম্বে ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে আইএসআই এর যারা আছে তাদেরকে চলে যেতে বলুন, তাদেরকে কার্যকলাপ বন্ধ করতে বলুন, না হলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এই বিষয়টি জানবার পর ইউনূস তিনি করেছেন কি, প্রাক্তন সেনাকর্তাদের নিজের পক্ষে আনার চেষ্টা হিসেবে এই সফরের ব্যবস্থা করেছেন। দ্বিতীয় সম্ভাব্য কারণ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা যত উজ্জ্বল হচ্ছে, মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টারা ততই মুষড়ে পড়ছেন। শেখ হাসিনা ফিরে এলে জুলাই ষড়যন্ত্র বা অভ্যুত্থানে যুক্তরা যে আদৌ ইন্ডেমনিটি পাবে না সেটা বুঝে গেছে সবাই। সেজন্য আওয়ামী লীগপন্থী সেনাকর্তাদের দিয়ে ভারতের শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কক্সবাজার থেকে, যাতে শেখ হাসিনা কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ না করেন। জানা গেছে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত করা যায়নি, তবে ভারতে অবস্থানরত হাসিনা মন্ত্রিসভার কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে কথা বলে আর্জি জানানো হয়েছে। তৃতীয় সম্ভাবনাটি হলো, ভারত উত্তর পূর্ব সীমান্তে 6 দিনের জন্য নোটিশ টু এয়ারম্যান মানে নোটাম জারি করেছে, যা একটা বড় সামরিক কার্যকলাপের ইঙ্গিত। এটি এয়ার ডিফেন্সের প্রস্তুতি বা অপারেশন সিন্দুর পার্ট 2 তার প্রস্তুতি হতে পারে। সর্বাধুনিক সমরসজ্জার সঙ্গে 5000-এর মতো সৈন্য, নৌ, বিমান ও স্থল বাহিনীর তারা প্রস্তুত রয়েছে। পরিস্থিতি এমনই উত্তপ্ত যে কোনো মুহূর্তে বড় কোনো অভিযান শুরু হয়ে যেতে পারে। এটা যাতে না হয় তার জন্য শেখ হাসিনা যাতে তার তরফ থেকে ভারত সরকারের সাথে কথা বলেন, সেই উদ্দেশ্যে ভারতপন্থী প্রাক্তন সেনাকর্তাদের নিয়ে ঢাকা থেকে দূরে কক্সবাজারের এই সফর, যাতে গোপন থাকে দেশের লোককে। কারণ আবার ওই ভারত বিরোধীদের কাছে বার্তা যদি চলে যায় তাহলে তো অন্যায় না, তাহলে তো আবার তারা রেগে যাবে। সুতরাং গোপন সফর। চতুর্থত, সামরিক নেতৃত্বের সাথে পরামর্শ, বিভিন্ন পটভূমির অভিজ্ঞ সেনা অফিসারদের একসাথে আনা, যাতে জাতীয় নিরাপত্তা বিষয়ে মতামত আদান প্রদান করা যায়। কিন্তু মুশকিল হলো সেখানে আবার খলিলুর রহমান নেই, তিনি তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাকে বাদ দিয়েই এগুলো করা হচ্ছে। বিভিন্ন পটভূমির সেনা অফিসারদের মধ্যে একটা ঐকমত্য তৈরি করা ও আঞ্চলিক সুরক্ষা বিষয়ে আলোচনা এখানে করার জন্যই যাওয়া হয়েছে, এটা অনেকে মনে করছে। সেই সঙ্গে মিয়ানমার সীমান্ত এবং আরাকান আর্মির কার্যকলাপ সম্পর্কে কৌশলগত আলোচনাও হয়ে থাকতে পারে। অর্থাৎ এখানেও ভয় পাওয়া মোহাম্মদ ইউনূসের ভয়ের বহিঃপ্রকাশ। এবং এই ভ্রমণ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা ভবিষ্যতে কি প্রভাব ফেলবে তা নিয়ে এই মুহূর্তে কোনো স্পষ্টতা নেই। তবে এই ধরনের গোপনীয় উচ্চস্তরের সমাবেশ দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে যদি মনে করেন কেউ, ভুল হবে না। এবং সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনা, এই মুহূর্তে ইউনূসের আসন খুবই নড়বড়ে। শেখ হাসিনার দেশে ফেরাও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা দিন দিন উজ্জ্বলতর হচ্ছে। বর্তমান সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধানদের মধ্যে আবার সেই সঙ্গে একটা উদ্বেগও তৈরি হচ্ছে। কেননা অপরাধ ট্রাইব্যুনালে যেমন তাদের ফ্যাসিস্টের দোষর হওয়ার জন্য বিচার হতে পারে, আবার শেখ হাসিনা দেশে ফিরলেও দেশদ্রোহের অভিযোগে তাদের বিচারের সম্ভাবনা। যদিও শেখ হাসিনা বলেছেন আমাদের সেনাবাহিনী দেশপ্রেমী, তাহলেও সম্ভাবনাটা কিন্তু থেকে যায়।
হয়তো এসব কারণে আলোচনার জন্যই এই সফর, আর তার জন্যই আওয়ামী লীগপন্থী শেখ হাসিনার একদা স্বরাষ্ট্রমন্ত্রীকেও তাকেও ডাকা হয়েছে সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে আগে ভাগে কথা বলে একটা সেটেল করে নেওয়ার চেষ্টা। মনে রাখতে হবে, বাংলাদেশের রাজনীতির অত্যন্ত দ্রুত পট পরিবর্তন হচ্ছে। শেখ হাসিনা ভারতে থাকলেও তার দল এখন সক্রিয়ভাবে নেমে পড়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও। সম্প্রতি একজন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফাইজুল করিম মুবিন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ঘোষণা করেছেন যে শেখ হাসিনা একজন সত্যিকারের দেশপ্রেমী এবং মানুষের একমাত্র আশ্রয়। এই ধরনের যে ডেভেলপমেন্ট, এগুলো নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনাকে আরো নিশ্চিত করে। ভারতের গোয়েন্দা সূত্রের হিসাব, আওয়ামী লীগ নির্বাচনে এককভাবে কমপক্ষে 35 থেকে 40% ভোট পেতে পারে এবং সরকার গঠনের সবার আগে। এবং যদি শেখ হাসিনা দেশে ফিরে আসেন বা আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে অনেক কিছুই, যাদেরকে আজকে ফ্যাসিস্টের দোসর বলে যাদের বিচার হচ্ছে, সেই দোসর যারা বলছে তাদের বিচার হবে। এই পটভূমিতে 44 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার কক্সবাজার সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নানান কৌশলগত কারণে। প্রথমত, রাজনৈতিক জোটের সমন্বয় হচ্ছে এর মধ্যে দিয়ে। হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সম্পর্কিত অবসরপ্রাপ্ত অফিসারদের সাথে একত্রিত হওয়া সেনাবাহিনীর একটি সম্ভাব্য ভবিষ্যৎ বোঝাপড়া প্রতিফলিত করছে। 2, আইনি প্রতিরক্ষার একটা রূপরেখাও এখানে তৈরি হতে পারে যদি শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসেন, কিংবা যদি এই সরকার, বর্তমান সরকার, তারা যদি অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে যায়, সেখানে একটা সবাই মিলে একটা সুসংগত ন্যারেটিভ তৈরি করা দরকার। এই সমাবেশ সেই ন্যারেটিভ তৈরির একটা বড় জায়গা। সিভিল মিলিটারি জোট শক্তিশালী করা, কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন সামরিক পটভূমির অভিজ্ঞ অফিসারদের একসাথে আনা, তাদের সম্মিলিত রাজনৈতিক প্রভাব, সেটা একটা বড় প্রভাব ফেলতে পারে দেশে।